ডক্টর ইউনূসের সাথে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেটা সর্বদলীয় বৈঠক, কিন্তু বিএনপির পার্টিসিপেশন ছিল লেড বাই সালাউদ্দিন আহমেদ। ইন্টারেস্টিংলি, আগের বৈঠকে এসে যারা অপমানিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কর্তৃক, আম্মা গ্রুপের মঈন খান, খন্দকার মোশাররফ, এবার কিন্তু তাদেরকে দেখা যায়নি। এবার নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ, বিএনপির ডিফ্যাক্টো লিডার সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের সাবেকি গৃহশিক্ষক, তিনি এখন বিএনপির অল ইন অল। বয়স্ক সিনিয়র নেতাদের কোনো দাম নেই, বেশটা জমিরুদ্দিন সরকারদের কোনো খাওয়া নেই। এসালমের মাধ্যমে বা এসালমের কোটায় এখন সালাউদ্দিন নেতা, ভারত কোটায় নেতা। লুৎফুজ্জামান বাবর জেল থেকে বের হয়ে বলেছেন ভারত আমাদের আজন্ম শত্রু। লুৎফুজ্জামান বাবরের কোনো খবর নাই বিএনপিতে। একজন কর্মীর মতো মিছিল নিয়ে খালেদা জিয়াকে রিসিভ করতে যান এয়ারপোর্টে, এর বাইরে নেতাদের তালিকায় তার কোনো স্থান নেই। অথচ বিএনপি করার কারণে, বিএনপির পলিসি বাস্তবায়ন করতে যে 17-18 বছর জেল হেঁটেছেন, ফাঁসির কাষ্ট থেকে ফিরে এসেছেন। ভারতের বিরুদ্ধে বলেছেন বাবরের রাজনীতি নেই। আর বিএনপির এই সালাউদ্দিন আহমেদ ভারত থেকে এসেছেন, ভারতের বিরুদ্ধে কোনো টু শব্দ নাই, তিনি এখন বিএনপির হিট। বিশেষ করে এসালমের সাথে লন্ডনে তারেক রহমান বৈঠকের পর থেকে সালাউদ্দিন আহমেদকে সামনে আনা হয়েছে, মির্জা ফখরুলকে থামিয়ে দেওয়া হয়েছে। এখন বিএনপির অঘোষিত বা ডিফ্যাক্টো লিডার বলতে যা বুঝি সেটা সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি গিয়েছে, কিন্তু অর্জন শূন্য। বিএনপি যা চেয়েছিল, যে জন্য গিয়েছিল বা যা বলেছে, কিছুই হয়নি। তার পক্ষে কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি, বরং বিএনপি বের হয়ে মিথ্যা কথা বলেছে। সালাউদ্দিন আহমেদ বলেছে সব দল ডিসেম্বরে নির্বাচন চায়, অথচ ইন রিয়ালিটি বিএনপি বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। জামাত চরমনায় কেউ চায় না, বিএনপি মিত্রও চায় না। সুনির্দিষ্টভাবে বিএনপির মতো ডিসেম্বর নির্বাচনের কথা কেউ বলেনি। তো দর্শক, বিএনপির অর্জন শূন্য। বিএনপি চেয়েছিল যে রোডম্যাপ, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, কিন্তু প্রফেসর ইউনূস আগের একই কথা বলেছেন এই ঐকমত্য কমিশনের উদ্বোধনী সভায়, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদম স্পষ্ট বলেছে। যেটা জামাতের ডাক্তার তাহেরের বক্তব্যে ফুটে উঠেছে, যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জামাত বলেছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেটার উপরে সিরিয়াস না জামাত, এদিক ওদিক হতে পারে। আর বিএনপি যেটা চেয়েছিল যে একটা রোডম্যাপ এবং ডিসেম্বরের মধ্যেই হতে হবে, সে বিষয়ে কোনো টু শব্দ হয়নি। এর মানে অর্জন শূন্য। আর সফলতা এখানে জামাত এনসিপির বিরাট সফলতা। জামাত এনসিপি যা বলেছে, তারা জুলাই সনদের উপর জোর দিয়েছে। প্রফেসর ইউনূস নিশ্চিত করেছেন জুলাই সনদ হবে, জুলাই সনদেই সব সমস্যার সমাধান। ফাইনাল সমাধান ইউনূস দিয়ে দিয়েছেন জুলাই সনদ। আর এই জুলাই সনদের কথাই জামাত এনসিপি বলেছে। আর বিএনপি উল্টো লাইনে কথা বলতে যে কিছুই পায়নি, তাতে কোনো কথা এখানে গৃহীত হয়নি বা হচ্ছে না। চূড়ান্ত এবং ক্লিয়ার কথা। আশা করি আর বেশি সময় নেবে না সালাউদ্দিন আহমেদ। তো আশা করেন, আশা তো অনেক দিনই করেন, আবার বলছেন যে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনো কারণই নেই, একটাও কারণ নাই, ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এই গায়েব জোরে বললে তো হবে না ভাই। জুলাই সনদ নিয়ে আপনি কাজ করেন। এখন জুলাই সনদে কি করতে পারেন ঐকমত্য কমিশনে, সেই জায়গায় জোর দেন। এভাবে সাংবাদিকদের সামনে কান্নাকাটি করে কোনো লাভ নেই। মানে সালাউদ্দিনের নেতৃত্বে বিএনপি যে প্রতিনিধিত্ব, তাদের অর্জন শূন্য, কিছু না, কিচ্ছু পায়, ডাবল জিরো। প্রফেসর ইউনূসের 3 জিরোস থিওরি বাজেটে স্থান পায়, আর বিএনপি মার্ক পায় ডাবল জিরো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আন্তরিক। হ্যাঁ, আন্তরিক, অবশ্যই আন্তরিক। সেটা মনে করেন, সেটা আমল করেন। এর মধ্যে অনেক সময় ক্ষেপণ হয়েছে। আন্তরিক হলে সময় ক্ষেপণ হয় না, কোনো সময় ক্ষেপণ হয়নি। এ মাসের মধ্যে একটা কম্পাইল করা সম্ভব হবে। মানে বিএনপি চেয়েছিল যে 2 তারিখেই দফা হয়েছে, কিন্তু বিএনপির মতো হয়নি। এখন আবার বলছে না, এই মাসের মধ্যে আমরা রোডম্যাপ পাবো বা নির্বাচনের তারিখ পাবো। এখন এই আশা করছে। এই সালাউদ্দিনরা, এই এসালমের ক্যাশিয়াররা কিছুই করতে পারবে না। বিএনপির নির্বাচন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন,
আমরা অবশ্যই মনে করি ডিসেম্বরে নির্বাচন সম্ভব। এর আগে জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী যে সংস্কার সংশোধনীগুলো তা চিহ্নিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা যদি বাস্তবায়ন করি, এই যে এবার লাইনে এটা হচ্ছে আসল কথা, যে ঐক্যমতের ভিত্তিতে আপনাদের করতে হবে। ঐক্যমত ছাড়া নির্বাচন, আচ্ছা আপনার ইউনুসকে কেন বারবার দায়ী করেন, তার কাছে কেন রোডম্যাপ চান? রোডম্যাপের থিওরিতে ইউনুস ধরিয়ে দিয়েছে যে আপনার ঐক্যমত হয়ে ঠিক করেন কখন। তবে এমন কোনো সংস্কার নেই যা 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। শুধু সংবিধান ছাড়া অন্য যে সংস্কারগুলো আছে তা নির্বাহী আদেশে বা অর্ডিন্যান্সের মাধ্যমে 1 মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব, যেটা আমরা বুঝিয়ে দিই। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটা কারণ নেই। আচ্ছা, সংবিধান ছাড়া, সংবিধান এটা তো প্রথম সবার। সাংবিধানিক বিষয়টা ঠিক না করলে কোন সরকার অধীনে কি নির্বাচন হবে এটাই তো ঠিক নেই। মানে সবার আগে তো সংবিধান, তা আপনি 1 মাসের মধ্যে কিসের টাইমলাইন বেঁধে দিচ্ছেন? গণপরিষদ নির্বাচনের কথা বলেন, সেটাও তো একটা নির্বাচন, তো সেই নির্বাচনকে কেন ভয় পান? সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সংস্কার কমিশনের বিস্তারিত মতামতের ভিত্তিতে বিস্তারিত মতামত দিয়েছি। সংস্কার বিষয়ে আমরা তিন দিন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছি। সংস্কার কমিশন অন্য দলের সঙ্গে বৈঠক করেছে। আমাদের মতামত লিখিতভাবে দিয়েছি। আমরা আলোচনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কাছাকাছি আসতে পেরেছি। মানে এই যে নরম সুর আছে, তাই বিএনপি যে হাডম দেখায়, মাঠে ময়দানে যে হুমকি দামকি দেয়, এগুলো যে আসলে কাগজে বাগ ক্লিয়ার যে আমরা এই করবো সেই করবো, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব, ফালতু কথা। কি করবে? এই যে সহযোগিতা করবে ঐক্যমতের ভিত্তিতে, এইটাই। অথবা গরম কথাবার্তা, ওগুলো চাপাবাজি, এগুলো কেউ ভয় পায় না। ওগুলো শুনলে মানুষ টল করে, মুদ দুধ, তারপরে থুথু, এগুলো বলে মানুষ, বালু ট্রাক, এই শব্দগুলো এখন বিএনপির ক্ষেত্রে ইউজ করা হয়। আলোচনার মধ্য দিয়ে আমরা সেটা গ্রহণ করব যে প্রস্তাবগুলো সংবিধানের শক্তিশালী গণতন্ত্রের রাষ্ট্র হবে, রাষ্ট্রের সবকিছুর মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে, এর মধ্যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে পারবে। ওই সংবিধানটাও আপনারা মানবেন, জাস্ট একটু জল ঘোলা করে মানবেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা অবশ্যই মনে করি ডিসেম্বর নির্বাচন সম্ভব। এর আগেই জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী যে সংস্কারগুলো চিহ্নিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যে 1 মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়। শুধু সংবিধান ব্যতীত অন্য সংবিধানেরটাও মানবেন, সংবিধানটা করতে হবে। সংবিধান বাদ দিয়ে অন্য সংস্কারের কোনো লেজিটিমেসি থাকে না। যেমন নির্বাচন হবে কি তত্ত্বাবধায়ক সরকার অধীনে, সংবিধান তত্ত্বাবধায়ক সরকার নাই, তাহলে সে নির্বাচনের বৈধতার জন্যই তো আপনার আগে সংবিধান সংশোধন দরকার। আর অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংশোধন হতে পারে, হয়েছে, সেটা পরবর্তী পার্লামেন্ট বৈধতা দিলেই হলো, রেটিফাই করলেই হলো, যেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরে পড়ে যাওয়ার একটিও কারণ নেই। একটিও কারণ এটা আপনি বলছেন, কিন্তু ওই ঐক্যমত কমিশনের বৈঠকে এই বিষয়ে কোনো এস্টাবলিশ করে আসতে পারেননি। সাংবাদিকদের এসে বলছেন একটিও কারণ নেই, হতে হবে, কিন্তু কমিশনের বৈঠকে আপনারা এস্টাবলিশ করতে পারেননি। আপনাদের এটা টিকে নাই, আপনাদের অর্জন শূন্য। আপনারা যা বলেছেন একটাও গৃহীত হয়নি, প্রফেসর ইউনূস সেদিকে ইঙ্গিতও দেয়নি, এবং আপনারা যেটা চাননি সেটাই দিয়েছে। এই হচ্ছে সালাউদ্দিন আহমেদের দৌড়। ডক্টর ইউনূস সরকার বাজেট ঘোষণা করেছে। এই বাজেট নিয়ে নানামুখী পর্যালোচনা হচ্ছে। আমার একটা অবজারভেশন হচ্ছে, জামাত ইসলামীকে তার 54 বছরের যে দায়, ইতিহাসের যে দায়, এই দায় থেকে দায় মুক্তি দেওয়ার একটা বাজেট। অবাক হচ্ছেন যে এটা আবার কি, বাজেটের সাথে জামাতের ঐতিহাসিক দায় মুক্তির সম্পর্ক কি? হ্যাঁ হচ্ছে, আমি আসছি সেদিকে। এবং এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা বাজেট বলা যায়, ব্যতিক্রমী বাজেট। এত সুন্দর বাজেট অতীতে কখনো আসেনি। এই বাজেট বাস্তবসম্মত বাজেট, এই বাজেট জনবান্ধব বাজেট, এই বাজেট গরিব মানুষের উপযোগী বাজেট, এই বাজেট সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বাজেট, বাংলাদেশের দৃশ্য চিত্র বদলে দেওয়ার বাজেট। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বিএনপি তো আগে থেকেই বাজেট ঘোষণা পেশ করার আগে থেকেই বিরোধিতা শুরু করেছে যে এই সরকার কি বাজেট করবে। মানে বিএনপির ভাবটা এমন যে এই সরকার বাজেট করবে কি, তার বাজেট করার তো ম্যান্ডেটই নেই বাজেট ঘোষণা করার। আবার আওয়ামী বা ইন্ডিয়ান যেসব লেসপেন্সার গুলো আছে, সিপিডি, অমুক তমুক, এরা তো বিভিন্ন প্রোপাগান্ডা আগেই ছড়ানো শুরু করেছে। আর অন্যান্য যে দল, জামাত ইসলামী বা বিভিন্ন দল, এদের বাজেট প্রতিক্রিয়া কি এটা আগে আপনাকে বলি। এদের বাজেট বিশ্লেষণ করার কোনো লোক আদৌ নাই, আমি জানি না, আমার জানা মতে নেই।
অধিকাংশ দলের বাজেট হচ্ছে ওই একটা খসড়া তৈরি করা থাকে, তার মধ্যে কিছু অ্যামাউন্ট ঢুকিয়ে দেয়, এটা মুখস্থ। যেমন সাপোজ জামাত ইসলামের মাওলানা এটিএম মাসুম বাজেট প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি বাজেটের ডিটেইলস পড়েন নাই, এটা আমি 100% নিশ্চিত। তার পক্ষ থেকে বিবৃতিটা দেওয়া হয়েছে, যারা বিবৃতি দিয়েছে তারাও এটা খুঁটিনাটি পড়েন নাই বা বুঝেন না বা অর্থনীতিবিদ নয়। এর মানে কি, যারা বলছে যে এটা গতানুগতিক বাজেট, রক্ষণশীল বাজেট, জামাত চরমনের বক্তব্য এটা গতানুগতিক বাজেট, রক্ষণশীল বাজেট, তাদের স্টেটমেন্ট হচ্ছে গতানুগতিক এবং রক্ষণশীল। তারা এটা খুঁটিনাটি দেখেন নাই। প্রথমে বুঝতে হবে যে বাজেট কি, বাজেট মানে এটা এক্স্যাক্টলি হতে হবে এটা জরুরি না, ইটস প্ল্যান, এটা অলঙ্ঘনীয় কিছু না, এটা পরিবর্তন করা যায়। আর কখনোই বাজেট অনুযায়ী হুবহু কাজ হয় না, এটা একটা খসড়া বলতে পারেন যে এভাবে চেষ্টা করা হবে। তবে হ্যাঁ, এই পরিকল্পনা একটা গুরুত্ব আছে, সরকারের চিন্তা দর্শন পরিকল্পনা কি করতে যায় এগুলো ফুটে ওঠে, কিন্তু এগুলোর মধ্যে লিমিটেশন যেগুলো, এগুলো খুব সহজে ওভারকাম করা যায়। দেখেন, এই বাজেটের পরিমাণ নাকি বেশি না, মানে আওয়ামী লীগ আমলের মতো ফুলিয়ে ফাঁপিয়ে আন্দাজে জাস্ট রাজনৈতিক বাজেট। আওয়ামী লীগের বাজেট ছিল পলিটিক্যাল বাজেট, ওই বাজেট অনুযায়ী যে কিছু হয় না এটা তো আবার সবাই জানে না। আওয়ামী লীগ দেখা তো দেখছো কি বাজেট, কত বড় বাজেট, বাংলাদেশে কোথায় নিয়ে গেছে। এক সময় কয় টাকার বাজেট হতো আর এখন বিএনপির সময় এই কয় টাকার বাজেট হতো। আমাদের সময় বাজেট দেখেছো কত ডিজিটের বাজেট, এটা উচ্চারণ করতে অনেকের কষ্ট হয়, এটা টাকায় প্রকাশ করা যায় না, বিলিয়ন ডলারে প্রকাশ করলে সুবিধা হয়। মানে এরকম একটা ভাব ছিল পলিটিক্যাল বাজেট, নির্বাচনের আগের বছর নির্বাচনী বাজেট, এই দেখো বাজেট করে আমরা উল্টে দিয়েছি দেশ। আওয়ামী লীগের যে বিশাল সকল পলিটিক্যাল বাজেট, নির্বাচনী বাজেট, বিএনপি মনে হয় ওরকম হলে ভালো হতো, এই জন্য বিএনপি পছন্দ না, যে ছোট বাজেট, অর্থের পরিমাণ তো কম। আরে বাজেটে এটা তো বাস্তবসম্মত বাজেট। এই বাজেটের অনেক ভালো দিক আছে বা অসাধারণ দিক আছে, ব্যতিক্রমী দিক আছে। আমি এই বাজেটকে বলতে চাই এটা 24শে জুলাই স্পিরিট, আমাদের আন্দোলন স্পিরিট ভিত্তিক বাজেট। কারণ এই বাজেটে 3 Zeros থিওরি প্রফেসর ইউনূসের এটা অ্যাপ্লাই করা হয়েছে। এই বাজেটে বৈষম্য মুক্ত একটা সমাজ গঠনের প্রতিশ্রুতি আছে, এমনকি ছাত্র জনতাকে ইনক্লুড করার একটা প্রতিশ্রুতি আছে। স্থানীয় সরকার বিভিন্ন জায়গায় জবাবদিহিতা, নানান জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডার হিসাবে ছাত্র জনতার কথা বলা হয়েছে। আর ছাত্র জনতাই তো আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে। তো এই বাজেটে যে এই 24-এর আমাদের গণবিপ্লবের স্পিরিটের রিফ্লেকশন হয়েছে, এটা আপনাদের চোখে অনেকে বাজেন, এটা কেন ধন্যবাদ জানান না, স্পষ্টভাবে বলা হয়েছে। তো এই বাজেট একটা ব্যতিক্রমী বাজেট। কর নীতিমালা থেকে শুরু করে রাজস্ব আহরণের বিষয়ে IMF এর যে সংস্কারের শর্ত, নানান বিষয় এমনভাবে এখানে সমন্বয় করা হয়েছে যাতে বাংলাদেশ একটা টেকসই সংস্কারের দিকে যায়। মূল বিষয় এখন আমাদের মূল স্লোগানটি সংস্কার। এই বাজেট হচ্ছে সংস্কারমূলক বাজেট। অর্থনৈতিক নানান খাতে যে অস্থিরতা, ব্যাংকগুলো ধ্বংস হয়ে যায়, ঋণের বোঝা, এই জায়গা থেকে বাংলাদেশকে তুলে আনার বাজেট। এই বাজেটের একটা বড় অংশ বাজেট করা হয়েছে ঋণ পরিশোধে, হাসিনার আমলে ঋণ পরিশোধে। হাসিনা ঋণ নিয়ে গেছে, এটা তো রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দিতে হবে। তা ঋণ পরিশোধ করে সামনে বছর LDC থেকে আমাদের উত্তরণ হবে, ওই জায়গাটা থেকে বিকল্প কি করা যায়, এগুলো সব সেট আপ দেওয়া হয়েছে। এর মানে টেকসই, সুদূর প্রসারী, ভারসাম্যপূর্ণ, সংস্কারমূলক, বৈষম্যহীন, বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে 3 Zeros বেকারত্ব দূরীকরণের একটা সুন্দর বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট বহুলাংশে বাস্তবায়নযোগ্য, শতভাগ বাস্তবায়নযোগ্য কিছুতেই নয়। আর রাজনৈতিক দলগুলো গতানুগতিক মুখস্থ কথা বলে দিচ্ছে। হ্যাঁ, ভালোর শেষ নাই, কিন্তু এর চাইতে ভালো বাজেট কে পেশ করবে, কারো পক্ষে সম্ভব নয়। এখন এই বাজেট, ভালো বাজেটের প্রথম আলো ডেইলি স্টারের মাথা খারাপ। এই জন্য দেখবেন যে তারা এই বাজেটের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করছে না, তারা আলোচনা করছে যে বাংলাদেশের ইতিহাসে কে কয়বার বাজেট প্রকাশ করছে, এগুলো নিয়ে হাবিজাবি ইতিহাস নিয়ে এসেছে। এদের রাজনীতি দেখেন। প্রথম আলো ডেইলি স্টার, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 30টা দলের বৈঠক হয়েছে, 30টা দল এবং জোটের। তো প্রথম আলো কি করলো, যে বৈঠক হচ্ছে শুধু এনসিপির ছবি দিচ্ছে, অন্য কারো ছবি দেয়নি, এটাই তাদের রাজনীতি। এরকম বা বাজেটের ভালো দিক এখন এটা এড়িয়ে অন্য বিষয় নিয়ে এসেছে, হাবিজাবি ইতিহাস। তো বাজেটের এক্সক্লুসিভ দিকগুলো এরা প্রচার করেন। এবার আসি যে জামাত ইসলামের সাথে সম্পর্কটাকে দেখেন। জামাতের বড় বিস্ফোরা বা জামাতের বড়
চ্যালেঞ্জ হচ্ছে 71। বাংলাদেশে আছে মানে 71 জামাতকে ভুগিয়েছে, ভোগায়, যে 71-এ জামাত বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছিল, ফৌজদারি অপরাধ করেছিল, এটা মানুষ বিশ্বাস করে না, কিন্তু স্বাধীনতা বিরোধিতা করেছে এটা তো সত্য কথা, তারাও স্বীকার করে। এই জন্য সোফার বাংলাদেশের রাজনীতি 71 ভিত্তিক রাজনীতি। এখনো একটা বিশাল জনগোষ্ঠী মুক্তিযুদ্ধ করার জন্য ভাতা পায়, অর্থাৎ 71 মুক্তিযুদ্ধ এই বিষয়টা রাজনীতির এখনো মানদণ্ড। কিন্তু যদি আগামী দিনের রাজনীতির মানদণ্ড হয় জুলাই, যদি জুলাই সনদ হয়, জুলাই যোদ্ধারাই সমাজে স্বীকৃতি পায়, জুলাই যোদ্ধারাই বড় টাকা পায়, চাকরি পায়, ভাতা পায়, অনিবার্যভাবে বাংলাদেশের রাজনীতি আগামী 5-10 বছর পর হবে জুলাই ভিত্তিক। 71টা চাপা পড়বে নতুন প্রজন্মের কাছে, যেহেতু 71 সেটেল ইস্যু, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তো এইটি এই বাজেটে হয়েছে। এর মানে জুলাই ভিত্তিক রাজনীতির রাস্তা তৈরি হচ্ছে। আর জুলাই ভিত্তিক রাজনীতি আসলে তরুণ প্রজন্মের কাছে, এই আমাদের 24-এর বিপ্লবে দেখেছেন যে 71 তাদের কাছে সিরিয়াস না, তারা আমি কি তুমি কি রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে। 24 হবে রাজনীতির মূল মানদণ্ড। এখন এটা কিভাবে হবে? এটা ওই যে খাতে টাকা ব্যয় করা হবে ওইটাই হবে। যেমন 24-এর পেছনে, জুলাই আন্দোলনের পেছনে যদি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করা হয়, ওই 24-ই হবে রাজনীতির ভিত্তি। 71-এর পেছনে হাসিনা টাকা খরচ করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, শেখ মুজিব বা মুক্তিযোদ্ধাদের ভাতা, এগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, রাজনীতি হয়েছে 71 নয়। এখন 24-এর পেছনে টাকা খরচ করুক, রাজনীতি হবে 24 নয়। এটাই বাস্তবতা। 47-এর পেছনে যদি 71-এর মতো টাকা খরচ করতো, রাজনীতি হতো 47 নয়। আসলে খেলা হচ্ছে টাকার। আপনি যে খাতে যে সেক্টরে টাকা খরচ করবেন ওইটি হবে রাজনীতির মানদণ্ড। এটা আপনি এই ধনতান্ত্রিক পৃথিবীতে, এই গ্লোবালাইজেশনের এই যুগে, এই ক্যাপিটালিজমের যুগে আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই জায়গাটায় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ 405 কোটি 20 লাখ টাকা। এর মানে 24-এর আন্দোলনের জন্য সরকার বরাদ্দ করছে, হিউজ অ্যামাউন্টের টাকা খরচ করছে, তাদের সুযোগ সুবিধা দিচ্ছে। এই খাতে এরকম বাজেটে বরাদ্দ করা মানে এই খাত রাজনীতি ডমিনেট করবে। আগামী রাজনীতি হবে 24 ভিত্তিক রাজনীতি, যার ফলে এই জামাতের 54 বছরের ইতিহাস কি ওগুলো মানুষ এমনিই ভুলে যাবে।